This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অফিসে জানালে ওরা বিভিন্ন ডিপার্টমেন্ট দেখিয়ে দেয়। যে জল আমরা পাই লোকে দেখলে ওইটা বাসন মাজারও জল না। হসপিটালে ভর্তি হতে হয়েছে ডেঙ্গুর জন্য। পার্ক ছিল এখন জঙ্গলে পরিণত করা হয়েছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। টিভি9 বাংলায় স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বিশেষ করে এই হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। আমি আজকে আপনাদের একটা জায়গার ছবি দেখাবো, বিশেষ করে রাজ্যের সরকারি কর্মচারীরা যারা জেলার বিভিন্ন প্রান্তে আপনাদের পরিষেবা পৌঁছে দেন, তাদের অবস্থা কতটা শোচনীয় সেই ছবি তুলে ধরাবো। এই মুহূর্তে আমি চুঁচুড়ায় রয়েছি, চুঁচুড়ার আমড়াতলার একটি সরকারি আবাসনে, যে সরকারি আবাসনে সরকারি কর্মচারীরা তাদের পরিবারকে নিয়ে রীতিমতো প্রাণ হাতে নিয়ে বাঁচছেন। কিভাবে, চলুন সেটা দেখানো যাক। মোট ৭৫টা ফ্ল্যাট রয়েছে, মানে ঢুকতে গিয়ে ধাক্কা লাগলো। এটা কোনো সরকারি আবাসনের ছবি হতে পারে? এখানে মূলত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা যেমন থাকেন, তেমন পুলিশ কর্মীদের পরিবারও এই আবাসনেই থাকেন। এবং আমি কিন্তু বলছি যে এই হুগলি বা চুঁচুড়াতে একাধিক জায়গায় সরকারি আবাসন রয়েছে। বিপুলবাতিতে রয়েছে, রবীন্দ্রনগরে রয়েছে, এরকম বহু জায়গায় রয়েছে, কিন্তু এতটা শোচনীয় অবস্থা কোথাও নয়। মোদি আসছি, ঘরের কি অবস্থা? এটা ৩ তলায় আমি রয়েছি। আমি এসেই ধাক্কা খেলাম, এখানে একটা বালতি পাতা। কি না, এই উপর থেকে দেওয়াল ছুঁয়ে, ছাদ ছুঁয়ে জল পড়ছে। চারিদিকে প্রচুর জামা কাপড় মেলা রয়েছে। আপনাদের হয়তো মনে হচ্ছে যে কেন ঘরের মধ্যে জামা কাপড় মেলা, সেটা আমি অবশ্যই পরে দেখাবো, সেটাও দেখাতে হবে। এটা একটা সরকারি আবাসন, বারবার বলবো। আজকে মাসের ১ তারিখ, স্যালারি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রুম রেন্টের টাকা কেটে নেওয়া হয়, এবং রুম রেন্টে যা জানা যাচ্ছে বেশ ভালো পরিমাণের টাকাই কেটে নেওয়া হয়। সেটা নিয়ে যদি তারা বাইরে ভাড়া থাকেন, তাহলে এর থেকে অনেক অনেক ভালো ঘর পাবেন। এই যে দেখুন, সিলিং এ বালতি ঝুলছে, কারণ কি, ওই যে ছাদ ছুঁয়ে জল পড়ছে। এবং তাদের কি হচ্ছে, বৃষ্টি মানেই যে সবসময় ঠান্ডা ওয়েদার থাকবে তা তো নয়, অনেক সময় গরমও হয়, হিউমিডিটিও হয়। তারা কিন্তু ছাদে যে সিলিং ফ্যান, সেই সিলিং ফ্যান খুলে রাখতে বাধ্য হয়েছেন। এবং আমি কেন বারবার বলছি যে কোথাও একটা তারা ঝুঁকি নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে থাকছেন, কারণ এই যে ইলেকট্রিক্যাল লাইন গিয়েছে, তাতে যদি এভাবে জল পড়তে থাকে, যে কোনো মুহূর্তে তো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আমার তো অন্তত তাই মনে হচ্ছে। বৌদি, আপনার সঙ্গে একটু কথা বলবো। পড়াশোনা চলছিল নাকি এই ঘরে? এই ঘরে পড়াশোনা কি ঘুমোতে পারেন? এই সারা রাত যদি আজকের মতন বৃষ্টি হয়, শুতে পারবেন? অসুবিধা হয় খুবই, রাতে শুতে খুব ভয় লাগে, মশারি লাগিয়ে কোনো রকম কষ্ট করে রাতে ঘুমাতে হয়। হ্যাঁ, আর বালতিটা ওই জন্যই দেওয়া আছে যাতে খাটটা না ভিজে যায়। কিন্তু আজকে আমি সকাল থেকে যেভাবে বৃষ্টি দেখছি, এই বালতি তো আর বেশিক্ষণ লাগবে না ভরে যেতে। হ্যাঁ, তাও ২-৩ বার জল ফেলা হয়েছে। আচ্ছা, জল ২-৩ বার ফেলা হয়েছে। মানে মাঝরাতে উঠেও কি জল ফেলতে হবে নাকি? মাঝরাতেও যদি ভর্তি হয়ে যায় তাহলে ফেলতে হবে। কত বছর হলো আছে এই আবাসনে? ৮ বছর। আপনার শুধুমাত্র আপনার এই ফ্ল্যাটে যে এই অবস্থা তা তো নয়, আমার মনে হয় আশেপাশে প্রত্যেকটা ব্লকেরই উপরে ফ্লোরে এই অবস্থা। ৩ তলায় এরকম অবস্থা। আপনাদের এখানে দেখলাম যে ছাদে যাওয়ারও রাস্তা নেই, ঘরে সেই কারণে জামা কাপড় নাকি? আর বিল্ডিং এর ছাদে যাওয়ার রাস্তা আছে, এদিকে নেই, এস বিল্ডিং এ নেই। এই বিল্ডিং এ নেই তো? আর বিল্ডিং এ ২-৩ বছর আগে পিচর চাপানো হয়েছে, এস বিল্ডিং এ চাপানো হলো না। আচ্ছা, এই বৃষ্টির জন্য আমি দেখতে পাচ্ছি পাশেরটাতে একটা
এটা কি পিটচট চাপানো হয়েছিল আগে? এগুলো এগুলো পুরনো। আচ্ছা, এই পিচুরগুলো অনেক দিনকার পুরনো, নতুন করে কিছু হয়নি। নতুন করে কিছু হয়নি। আপনারা তো টাকা দিয়ে থাকেন বৌদি, টাকা দিয়ে থাকি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। কাজ কিছু হচ্ছে না। সমস্যাটা কোথায়, কিছু বলেছে? কিছু তো বললেও, দরখাস্ত দিলেও কিছু হয় না। দরখাস্ত দিলেও কিছু হয় না। আমি শুধুমাত্র এই যে এইগুলো ছেড়ে পড়ছে, এটা ওইখানে ছিল, এটা আমার হাতে পাশের ঘরের বৌদি এনে দিলেন। তার ছেলে পড়াশোনা করছিল, এই বড় চাঙড়টা খসে পড়েছে। মানে এই অবস্থা দেখলে তো আমি পড়াশোনা করতে কেন, আমি ওই ঘরে থাকতে ভয় পাবো। চলুন তো আপনার ঘরটা দেখে আসি। ও এই যে, এ বাবাই তো সাংঘাতিক। মানে আমার তো মনে হচ্ছে বিছানার এদিকে আপনারা মাথা দিয়ে শোন, মশারি টাঙালেও তো বাঁচবেন না। এই যে এত বড় চাঙড়টা, মানে আমি তুলতে পারছি না। মনে করুন রাতে কেউ শুয়ে আছে, ওই চাঙড় যদি খসে পড়ে, মানে মশারি তো বাঁচাতে পারবে না, মানে শান্তিতে তো ঘুম আসবে না। রাতে তো শান্তিতে ঘুমও আসে না। এই দরখাস্ত দিয়েও কোনো কাজ হয় না। দেখি আমি আরো অন্যান্য ব্লক ঘুরে দেখবো। সরকারি অব্যবস্থাটা যে কোন পর্যায়ে পৌঁছেছে সেটা তো এই ছবি কেন দেখছেন সংসদ ভবনে। সংসদ ভবনেও তো ছাদ চুইয়ে জল পড়ছে। সংসদ ভবনে যদি এই অবস্থা, সরকারি আবাসনে তো এই অবস্থা হতেই পারে। এইটা মই কেন লাগানো হয়েছে বলুন তো? এই আবাসনের এই পার্টটাতে কোনো ছাদে যাওয়ার রাস্তা নেই, কিন্তু বর্ষাকালে ঠিক আছে ঘরের মধ্যে জামা কাপড় টাঙিয়েছেন, জামা কাপড় শুকোতে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু গরমকালে ছাদটা তো ব্যবহার করতে হবে। আরে ঘরে গরমে যদি মানুষ ক্লান্ত হয়ে যায়, ছাদে গিয়ে তো মানুষ একটু হাওয়া খেতে পারে, কিন্তু না, এই মই বেয়ে যেতে হবে। এবং এই মই বেয়ে গিয়ে আমি দেখছি একটা ছোট্ট দরজা করা আছে, এবং সেই ছোট্ট দরজা খুলে তারা ছাদে যেতে পারবেন। এবং আমি ঠিক পাশের ঘরটাতে এসেছি, আমি চেষ্টা করবো এই আবাসনের প্রত্যেকটা ব্লকেই আমি ঘোরা, সেখানকার মানুষের সঙ্গে কথা বলবো। এবং এই আবাসনের মানুষ না প্রত্যেকে ব্যক্তিগত উদ্যোগে নিজেদের ঘরগুলো, স্বাভাবিক প্রাণ হাতে নিয়ে থাকেন, তো ব্যক্তিগত উদ্যোগে অনেকেই ছাদের কাজ করে নিয়েছে। তবুও এই দেখুন বিভিন্ন জায়গায় ফুলে ফেপে রয়েছে। আমি এই ঘরটাতে দেখছি বিভিন্ন জায়গায় ফুলে ফেপে রয়েছে, মানে যে কোনো সময় এখানেও চাঙড় খসতে পারে। স্বাভাবিক প্রত্যেকেই ভয় নিয়ে রয়েছেন। আমি এই ঘরটা একটু আসবো। এই যে এখানে দেওয়াল বেয়ে রীতিমতো জল পড়ছে, এখানেও বালতি। প্রত্যেকটা ঘরে বর্ষাকালে এক্সট্রা বালতি রাখা থাকে, এই বর্ষার জল চুয়ে পড়া যাতে ঘরে না পড়ে। এখানে আমি দেখতে পাচ্ছি, এই যে বলছি না, এই যে দেখুন এই লাইটের কানেকশন, এখানে একটা আলো জ্বলছে, যে কানেকশনটা যেখানে কানেক্ট করা হয়েছে সেখানে দেখুন কিভাবে ছাদটা পুরো ঘেমে রয়েছে, ছাদ চুইয়ে জল পড়ছে। যে কোনো মুহূর্তে একটা বড়সড় ঘটনা ঘটতে পারে। কিন্তু এই আবাসনে এই সমস্যার পাশাপাশি আরো একটা সমস্যা রয়েছে, জলের সমস্যা। বৌদি একটুখানি কথা বলি, আপনাদের জলের সমস্যাটা যেন কি? জলের সমস্যা তো প্রায় 1 বছর ধরেই চলছে। জলের পাম্প খারাপ হয়ে যাচ্ছে, তারপরে সেটাকে ঠিকভাবে করতে বলা হচ্ছে, তো ওনারা বলছে এখন হবে না, এখন হবে না, সেটাকে মেরামত করছে, কিন্তু বেশি দিন থাকছে না সেটা। মানে জলের সঙ্গে কি বালি উঠছে? জলের সঙ্গে বালি উঠছে, নোংরা। সেই জল আমাদের খাবার খেতে হচ্ছে। আমাদের অ্যাকোয়াগার্ড যেটা 3 বার 4 বার বছরে ফিল্টার পাল্টাতে হয়, তার জায়গায় আরো 2-4 বার বেশি পাল্টাতে হয়। আচ্ছা, ও এখন মানে আপনি বলছেন যে এই ফিল্টার, জলের ফিল্টারটাও নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু বালি, ওয়াশিং মেশিনের নষ্ট হয়ে যাচ্ছে, আচ্ছা সমস্ত কিছু। আচ্ছা বৌদি একটা কথা বলুন, মাসে যখন দাদা স্যালারি ঢোকে তখন তো এই বাড়ির ভাড়াটাও কেটে নেওয়া হয়? ভাড়াটা তো আগে কেটে নেয়, তারপর টাকা পাওয়া যায় হাতে। যত টাকা ভাড়া কাটে সেই ভাড়া দিয়ে আপনি এখানে যেভাবে থাকছেন, বাইরে ঘর ভাড়া নিলে তো এর থেকে ভালো থাকবে। হ্যাঁ, সে থাকতেই পারা যায়, কিন্তু চাকরি সূত্রে থাকতেই হচ্ছে একেবারে অফিসের কাছাকাছি, অফিসের সামনে। তারপর মেয়েকে স্কুলে ভর্তি করা হয়েছে পড়াশোনার জন্য। অন্য জায়গায় বাড়ি ভাড়াটাও খুব একটা সব কাছাকাছি পাওয়া যাবে না। যতটা ভাড়া দিচ্ছেন, যতটা রুম রেন্ট কাটছে সরকারের পক্ষ থেকে, সেরকম ব্যবস্থা পাচ্ছেন, পরিষেবা পাচ্ছেন? না, একদমই না। এখানে তো কটা ফ্ল্যাট রয়েছে? 75টার মতো ফ্ল্যাট রয়েছে নাকি? 72টা ফ্যামিলি আছে। 72টা ফ্যামিলি থেকে যদি পার হেড আমি ধরে নিচ্ছি ন্যূনতম 5000 টাকা করেও কাটা হয় প্রত্যেক মাসে, তাহলে তো একটা বিশাল অঙ্কের টাকা। এ রাজ্যে আমি দেখেছি যে আবাস দুর্নীতি নিয়ে প্রচুর চর্চা হয়েছে ভোটের ঠিক আগে আগে, এবং সেই চর্চা কিন্তু শেষ হয়নি। সেই চর্চার মধ্যেই আমি এই সরকারি আবাসনে পৌঁছে গিয়েছি। আমার সঙ্গে বৌদি রয়েছেন, এবং বৌদি এবং দাদা দুজনেই চোখে দেখতে পান না ঠিকঠাক করে, এবং এই ঘরেরও বিভিন্ন জায়গায় এমন অবস্থা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারবে, কারণ তারা বুঝতেই পারবে না কখন ছাদ থেকে চাঙড় খসে পড়ছে, কোথায় কি হচ্ছে। বৌদি কি অবস্থা ঘরের আপনার? সামনে দেখুন যে
ফেটে আছে, দেওয়ালগুলো পুরো ফেটে ফেটে আমি দেখতে পাচ্ছি যে এই আপনি যেখানটা রান্না করেন তার ঠিক বাঁ দিকটাতে দেওয়ালটা ফেটে রয়েছে। এমনকি একদিন রান্না করতে করতেও সেখানে পড়ে গেছিল, বুঝতে পারিনি। আর আমরা তো চোখে মানে দেখতেই পাই না, ফুল ব্লাইন্ড, যার ফলে আমাদের একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় যে কখন খসে পড়বে। যে আশঙ্কার কথাটা বলছিলাম না, যে এই টানা বৃষ্টি হলে যে কোনো মুহূর্তে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আমি নিচ থেকে একটা খবর পেয়ে এরকম এলাম, আমার সঙ্গে এক বৌদি রয়েছেন এই ফ্ল্যাটটা তারই। আপনার ঘরে নাকি বডি হয়ে গিয়েছিল? হ্যাঁ, এই বাইরের দিকে পাইপ আছে, বাথরুমের পাইপ, এই বেসিনের পাইপ, ওই পাইপগুলো থেকে মোটা মোটা শিকড় সমেত, মানে এক মানুষ দু মানুষ সমান শিকড়। আচ্ছা, ওদেরকে যতবার বলা হয় এই কোয়ার্টার সংস্থাকে, মানে আমাদের ডিএম এর অফিসে, ওরা উপর থেকে গাছটা কেটে দেয়, কিন্তু পাইপের মধ্যে দিয়ে তো শিকড়টা থাকে, তার ফলে গাছটা আবার বেরিয়ে যায়, কিন্তু পুরোপুরি নির্মূল করার ওদের কোনো প্রচেষ্টা নেই। তার জন্য কি সমস্যা হচ্ছে এখানটা? আমি তো দেখতে পাচ্ছি অন্তত এই যে সকাল থেকে যে বৃষ্টিতে ভিজে রয়েছে পুরো ড্যামটা বোঝা যাচ্ছে। সুইচ বোর্ডে হাত দিচ্ছি, বোর্ডগুলো তো হয়ে যাচ্ছে, মানে বোর্ডে হাত দিলেই তো আমাকে শক লাগছে। হ্যাঁ, শক লাগছে, কারণ এখানে ওয়াটার ফিল্টারে কানেকশন করা আছে এবং এখানে পাশে ওয়াশিং মেশিন রয়েছে, এবং এই জায়গাটা বুঝতে পাচ্ছেন যেহেতু পুরো ভিজে রয়েছে, এবং এমনও হয় শুধুমাত্র যে সুইচ ছুলেই শক লাগবে তা নয়, এখানে তো জল রয়েছে, এই দেওয়াল ছুলেও অনেক সময় শক লাগে। এবং বুঝতে পারছেন আমি যে কথাটা বলে শুরু করেছিলাম, অনেকে রীতিমতো প্রাণ হাতে নিয়ে রয়েছেন এই আবাসনে, সরকারি আবাসনে কিভাবে প্রাণ হাতে নিয়ে রয়েছেন, অনেকের প্রচুর অভিযোগ রয়েছে। মানে আমি যখন এই আবাসনে এসেছি না, মানে ভাবছেন হয়তো হঠাৎ করে আমি এই সরকারি আবাসনে এসেছি কেন, কারণ যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় সরকারি ক্ষেত্রে পরিষেবা পৌঁছে দিচ্ছে তারা কি অবস্থায় রয়েছেন, আমার মনে হয় সেইটা দেখানো, সেই খবরটা করা আমার কর্তব্য। অনেকে রয়েছেন তাদের সঙ্গে কথা বলি। কি 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 সমস্যা বলুন? আমাদের এখন মেইনলি সমস্যা জল। আচ্ছা, তো একদম ট্যাঙ্কিতে ওঠেই না, আর কলগুলো দিয়ে এক ফোঁটাও জল বেরোয় না। আমি শুনলাম নাকি এখানে বেশ কয়েক জায়গায় 72 ঘন্টা, মানে প্রায় 3 দিন ধরে নাকি জল নেই। 3 দিন ধরে জল নেই। 3 তলায় আমি থাকি, যদি চান তো আমার ঘরে নিয়ে গিয়ে সব খাবলাগুলো দেখাবো। ট্যাঙ্কি পরিষ্কারও হয় না, ট্যাঙ্কি পরিষ্কারই হয় না, ওনাদের সাপ পোড়াতে কি ব্যাং পোড়াতে কেউ জানতে পারি না আমরা কেউ। আমি বছরে একবার পরিষ্কার হবে, বছরে একবার ট্যাঙ্কি পরিষ্কার হয়। আপনি যান, আপনি ওপরে গিয়ে হাঁটু কাদা, শ্যাওড়া যেদিনকে ধোয় সেদিনকে এইটুকুনি ব্লিচিং পাউডার দিয়ে ঝাঁটা দিয়ে এরকম করে মেরে দিয়ে ব্যাগ চলে গেল, হয়ে গেল পরিষ্কার। একমাত্র আরএইচই আমরা তারা গভর্নমেন্ট কোয়ার্টার 101 এই কোয়ার্টারটাকে কিচ্ছু করে না, কারণ হচ্ছে এটা হচ্ছে চুচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়, জানে এই কোয়ার্টারটার ডিমান্ডটা অনেক বেশি, অনেক বেশি, জানে এই কোয়ার্টার লোকে ভেঙে পড়ে যাক মাথায়, আমরা এখানে থাকবো, কারণ এখানে স্কুল, কলেজ, কোর্ট, হসপিটাল, পুলিশ লাইন, সব লাইন। এখানে যদি 72টা কোয়ার্টার আছে, 72টার মধ্যে 50টা মনে হয় পুলিশই আছে, 50 থেকে 60টা আমরা এখানে পুলিশই আছি। আর আমাদের প্রত্যেকের বেশিরভাগ হাজবেন্ডই কিন্তু আউট অফ বাইরে থাকে, প্রত্যেকে বাইরে থাকে। আচ্ছা, পুলিশের সার্ভিস কখনো পুরো বেরিয়ে যাচ্ছে, কখনো সকালে বেরিয়ে যায়, রাতে ঢোকে, এরকম। আমরা শুধুই মেয়েরা থাকি, আমাদের কোনো কথা ওরা শুনেও না, আমাদের কোনো কিছু অভিযোগ। আপনারা বলছেন যেহেতু শুধু মেয়েরাই থাকেন এবং বিভিন্ন বয়সের মানুষ এখানে রয়েছেন, বিভিন্ন বয়সের মানুষ, আজ যদি হঠাৎ করে কোনো বড় ঘটনা ঘটে তখন কে দেখবে? আগের বছর 15 জনের এই কোয়ার্টারে ডেঙ্গু হয়েছিল, কোনো কিছু পরিষ্কার হয় না। ঘরের পাশে ড্রেন গেছে, সেখান দিয়ে পায়খানার জল বেরোচ্ছে, সেই পায়খানার জল গিয়ে ড্রেনেতে মানে ঘরের ড্রেন পরিষ্কার নেই, ঘরের মধ্যে ধাক্কা মারছে, জলগুলো পরিষ্কার নয়, ঘরের জানলা দরজা খুলতে পারা যায় না, প্রচন্ড গন্ধ। যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা সরকারি আবাসন তা নয়। ওই যে পাশে দেখছি না আমি, জেনারেটর চলছে, ওখানে আসলে জল যে ওই যে জলের সমস্যাটা বলা হচ্ছিল, বালি উঠছে জলের সঙ্গে, সেই বোরিং মেশিনটা প্রায়শই ক্লিন করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, কিন্তু বেশি দিন সেটা পরিষ্কার থাকছে না, কারণ হাঁটু অব্দি কাদা, সেটা তাদের ট্যাঙ্কে রয়েছে, ট্যাঙ্কের ভেতর রীতিমতো শ্যাওলা রয়েছে, সেই অভিযোগ শুনলাম। আপনাদের তো জল আসছে না শুনছি? একদমই জল আসছে না, 3-4 দিন ধরে আমরা ভুগছি। আমি 3 তলাতে থাকি, আমার একটা 3 বছরের বাচ্চা আছে, আমাকে একা
সমস্ত জল বইতে হচ্ছে, কারণ আমার হাজবেন্ড পুলিশে সার্ভিস করে, তাকে এমার্জেন্সি ডিউটিতে বেরোতে হয়। তাহলে এবার বাচ্চাকে রেখে আমার জল পুরো বড় বড় ড্রাম নিয়ে আমি যে তুলছি, আমার কষ্টটা কেউ দেখছে না। এখানে আমাদের প্রত্যেক মাসের বেতন হওয়ার আগে টাকা কেটে নিচ্ছে, অথচ সুবিধা কিচ্ছু নেই। আমি যদি জিজ্ঞাসা করি যে কত করে তাও টাকা কাটা হয়, মোটামুটি যার যেটা হাউস রেন্ট আছে তার সেটাই কাটছে, আমাদের মোটামুটি 5 আপ। এবারে আমরা যেহেতু একটু জুনিয়র আছি, এবার এখানে যারা সিনিয়র আছে তাদের তো আরো বেশি কাটে। 7,012 টাকা। 7,012 টাকার মতন ফ্যাসিলিটি পাচ্ছেন? না, একদমই না। বাইরে বাড়ি ভাড়া নিলে তো এর থেকে ভালো থাকবে, কিন্তু এটা যেহেতু ঘড়ির মোড় এলাকা, 6,000 টাকা ভালো পাওয়া যাবে, তার আপনি 7,012 টাকা দিয়েও পাচ্ছেন না। ট্যাঙ্কির মধ্যে কাদা, এক হাঁটু কাদা এবং শ্যাওলা জমেছে, প্রচন্ড বৃষ্টি আছে। আমি একবার দেখবো যে ওঠা সম্ভব হয় কিনা। না, যথেষ্ট শ্যাওলা আছে ট্যাঙ্কির উপরটাতে, এবং এই যে পরিষ্কার হয় না সেটা বোঝা যাচ্ছে। মানে আমি অন্তত উঠে রিস্ক নেব না, কারণ এখানে হাত পা ভাঙলে কালকে কে বেরোবে সেটাই একটা চিন্তার। যাই হোক, বুঝতে পারছি যে সাংঘাতিক খারাপ অবস্থা। গোটা আবাসনের প্রত্যেকটা ফ্ল্যাট, প্রত্যেকটা ব্লকের একই হাল, কোন রকম দরখাস্ত করেও ব্যবস্থা নেওয়া হয় না। আমরা তো না সরকারি আবাসনে গেছিলাম, সরকারি আবাসনটা সাংঘাতিক অবস্থা, মানে ছাদের চাঙড় ভেঙে পড়ছে, ছাদ চুয়ে জল পড়ছে, কিছু আবাসনের বডি একেবারে কারেন্ট হয়ে যাচ্ছে। আমরাতলায়, হ্যাঁ, আমরাতলা যে সরকারি আবাসনটা রয়েছে, সেটাই জানতে চাইছিলাম যে আপনাদের দিক থেকে কোনো উদ্যোগ কি আপনারা মানে নেবেন? ম্যাডাম, আমার কাছে কেউ আজ পর্যন্ত বলেইনি, আমার কাছে কেউ আবাসনের একটা লোকও বলেনি যে সরকারি আবাসনের এই অবস্থা, এবং এখানে আমার লোকাল কাউন্সিলরও আমার সঙ্গে আছে। আচ্ছা, ভেঙে পড়ছে, বডি কারেন্ট হয়ে যাচ্ছে, এবং জলে বালি, 3 দিন জল নেই এক একটা ব্লকে। হ্যাঁ, পাম্প খারাপ আছে, এটা আমার কাছে খবর আছে, কিন্তু এই বিল্ডিং এর এই অবস্থা ম্যাডাম আমার কাছে কোনো খবর নেই। আজকে আমার কাছে খবরটা পেলেন, এরপর কি কোনো রকম ব্যবস্থা নিশ্চয়ই আশা করি আপনারা নেবেন? আপনি যখন খবর দিলেন, নিশ্চয়ই আমার সাথে লোকাল কাউন্সিলরও আছে, এখন আমি খবর নিয়ে যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি। সরকারি আবাসন ঘুরলাম, সেই আবাসনে বিভিন্ন দিকের ছবি, বিভিন্ন অভিযোগ আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে মাঠ, আমি এই মুহূর্তে যাচ্ছি না, প্রথমে মুখ দিয়ে আমার পুকুরি বেরোলো, কার্যত মাঠ এখন পুকুরি হয়ে গেছে, এবং যদি সারা রাত বৃষ্টি হয় এই জায়গা পুরো গোটা এলাকাটা ভেসে যাবে, নর্দমা ভেসে যাবে, তখন ঘরের ভেতর সিঁড়ির কাছে পর্যন্ত জল এসে পৌঁছবে বলে অভিযোগ। এই যে অভিযোগগুলো আপনাদের সামনে কেন তুলে ধরি বলুন তো, তারপরে ব্যবস্থা নেওয়া হয়। যারা গতকালের এপিসোড দেখেছিলেন জানেন, কালকে আমরা দেখিয়েছিলাম ডানকুনির 2 কিশোরী কিভাবে হারিয়ে গিয়েছে, এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা হয়ে হয়তো পাচার হয়ে যেতে পারে, কারণ হুগলিকে নারী পাচারের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সূত্রের খবর ছিল। গতকাল সেই খবর করার পর কিন্তু আজ সেই 2 কিশোরীকে দক্ষিণ 24 পরগনা থেকে উদ্ধার হয়েছে। বুঝতে পারছেন, তার মানে এই খবরগুলো করা ভীষণ প্রয়োজন, কারণ সেগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাই হোক, আপনাদের ভালো লাগা, আপনাদের সমস্ত কিছু আমাদের কাছে একটা সম্পদ। আপনাদের এই ভালো লাগা, আপনাদের এই পাশে থাকার জন্যই আমি প্রায় প্রত্যেক দিনই স্টুডিও থেকে একেবারে রাস্তায় নেমে পড়ি, এবং সন্ধ্যে 7:30 হটস্পটে আপনাদের নতুন সমস্যা, নতুন খবর আপনাদের সামনে তুলে ধরি। যাই হোক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো দিন, এবং অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়।